প্রথমে কোনো মানুষই, কোনো মহিলা বিশেষ করে মেয়ে সাপোর্ট পাবে না। নিজের জেদটাকে বজায় রাখতে হবে যে আমি করব, আর বিশ্বাসটা দেওয়াতে হবে বাড়ির লোককে যে বিশ্বাস রেখো আমি পারবো। তো কোথাও একটা, হ্যাঁ, স্যাক্রিফাইস তো বলবো, সবার থেকে বেশি যদি স্যাক্রিফাইস কাউকে করতে হয়, আমার দুটো সন্তান, আমার 2 ছেলেকে। বাট ওই সারাদিন কাজ করার পর যখন দুটো চকলেট বা আইসক্রিম নিয়ে এসে দিই না, ওরা ভীষণ খুশি। এই মাটি শুধুই একটি রাজ্যের নয়, এই মাটি এক সংস্কৃতির, এক সাহসের, এক অদম্য লড়াইয়ের। এখানে ইতিহাস লেখা হয়েছিল কবিতার কলমে, প্রতিবাদের কণ্ঠে, আর নারীদের অপরিসীম শক্তিতে। এই শহর বহু প্রাচীন স্থাপত্যের এবং ঐতিহ্যের। এই শহর কবিতা, চিত্রকলা, সিনেমা আর বিপ্লবের, যেখানে প্রতিদিন হাজারো স্বপ্ন তৈরি হয়, প্রতিদিন নতুন পথ চলা শুরু হয়। কিন্তু বাংলার পরিচয় শুধু শহরে সীমাবদ্ধ নয়, এখানে নদীর স্রোতের মতো বয়ে চলে জীবন। রবীন্দ্রনাথ বলেছিলেন, নারী আপন ভাগ্য নিজেই গড়বে। সে পথেই এগিয়ে গিয়েছিলেন সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের আরতি থেকে শুরু করে সুচিত্রা সেনের শক্তিশালী চরিত্র, আর আজকের যুগের অসংখ্য বিজয়িনীরা। এবার সময় এসেছে নতুন গল্প শোনার। আসুন বিজয়িনীদের পথ চলা শুরু করা যাক। নমস্কার, দেখছেন কেটিভি বাংলা। বিজয়িনীর আরও একটি পর্ব নিয়ে আমি অনন্যা রয়েছে আপনাদের সঙ্গে। আজ আমাদের সঙ্গে বিজয়িনীর পর্বে রয়েছেন অনুস্মিতা সরকার। অনুস্মিতা দি, কেটিভি বাংলার এই অনুষ্ঠান বিজয়িনীতে অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ সো মাচ আমাকে ডাকবার জন্য। অনুস্মিতা দি একজন ইভেন্ট অর্গানাইজার। তার একটি ইভেন্ট ম্যানেজমেন্ট অর্গানাইজেশন রয়েছে, তার নাম সেরা তিলোত্তমা। সেই সঙ্গে তিনি একজন সফল নৃত্যশিল্পী এবং গ্রুমার। অনুস্মিতা দি, আজকের দিনে দাঁড়িয়ে তুমি একজন সফল ইভেন্ট অর্গানাইজার। টলিউডের বিভিন্ন সিনেমার যে সময় প্রমোশনাল শো রয়েছে সেগুলো অর্গানাইজ করছো, সেই সঙ্গে বছরে ফ্যাশন শো অর্গানাইজ করো। বালুরঘাটের মতো একটা মফস্বল জায়গায় থেকে তুমি মডেলদের গ্রুম করাও। তো এই জার্নিটা শুরুটা ঠিক কীভাবে হয়েছিল? নাচের মাধ্যমেই? না, শুরু যদি বলো, যদি ফ্যাশন শোটা বলো সেটা পার্ট আলাদা গেল, আর নাচটা যদি বলো সেটা তো ছোট থেকে ছিল, ভালোবাসার জায়গা, নাচ, কবিতা, নাচ থেকেই তো এই মডেলিং এ আসা। হ্যাঁ, দেখো, কোথাও একটা আমার মনে হয় যারা নৃত্যশিল্পীরা, তাদের ন্যাকটা ভীষণ পরিমাণে এই এই জগৎটার সাথে যুক্ত থাকে, মানে ভালোবাসাটা হয়তো থাকে। তো নাচটা তো চলছিলই, সাথে চলছিল ইয়োগা। আমি ইয়োগা ইনস্ট্রাক্টর যেহেতু, হট করেই একদিন মডেলিংয়ের মধ্যে ঢোকা। তো মডেল হিসেবে প্রথমে শুরু হয়। তো একদিন মনে হলো যে আমি তো মডেল হতে চাই না, মডেল মেকার হওয়া যায়। তো বালুরঘাটে মডেলিং বা এই যে র্যাম্প শো ভীষণ লাক্সারি একটা ব্যাপার, বা বলতে পারো মডেলিং এই লাইনটা আসে কোথাও একটা, বা আসতো বলবো। এখন তখন গিয়ে আমার মনে হলো যে একটা করেই দেখি না, এক্সপিরিয়েন্স কীরকম হয় বা এক্সপেরিমেন্ট কেমন হয়। তো করে দেখলাম হিউজ রেসপন্স। বালুরঘাটের আশেপাশে প্রচুর গ্রাম, তুমি মফস্বল যাকে বলে, যে গ্রামের মাঝখানে একটি শহর, ছোট্ট একটা শান্তশিষ্ট শহর, সেটা বালুরঘাট। তো এই আশেপাশের গ্রামগঞ্জের ছেলেমেয়েগুলো যেন কোথাও একটা স্বপ্ন দেখছিল, আমিও মডেল হব, আমিও র্যাম্প শোতে হাঁটবো সুস্মিতা সেনের মতো। তো দেখলাম প্রচুর রেসপন্স। ইভেন সবচেয়ে বড় ব্যাপার, শুধু ছেলেমেয়েরা নয়, যারা এজেড 40, 50, 60 তারাও ইন্টারেস্টেড। তো ফোন আসে প্রচুর। তো প্রথমবার যে শোটা করি 170 জন পার্টিসিপেট। তখন আমি বললাম তাহলে তো ঠিক সিদ্ধান্ত নিয়েছি। ওখান থেকে ধরে নাও শুরু। আচ্ছা, তারপরে তো চলছে এখনো। সেই সময় যারা বয়স্করা পার্টিসিপেন্ট হতে ইচ্ছুক ছিলেন, তাদের জন্য তুমি একটা শো করেছিলে, তুমি বলছিলে। হ্যাঁ, তাদের জন্য ছিল ইন্সপিরেশনাল তিলোত্তমা। এটা ছিল। এবার ইন্সপিরেশনাল তিলোত্তমা বলতে শুধু মেয়েদেরকেই বোঝাচ্ছে এমন নয়। দেখো, পুরুষরা একটু যেন সংকোচ বোধ করে, বাট কিছু কিছু মহিলারা ছিলেন যারা খুব নিজেকে, মানে ছোটবেলায় যে স্বপ্নটা পূরণ হয়নি, এই যে ইন্সপিরেশনাল তিলোত্তমা, ছোটবেলা থেকে তাদের মডেলিং আসা ইচ্ছে, বাট আমাদের কখনো সুযোগ হয়তো হয়নি সমাজে। ইভেন মডেলিংটা তো ইদানিং বেশি প্রচলিত। তো
হঠাৎ যখন দেখছে তারা, তো তাদেরকে মানে তাদেরকে অনেক বোঝাতে হয়েছে যে লজ্জা পেও না, ভয় পেও না, আমরা আছি। হাত ধরে হাঁটা শেখানো, শাড়ি পরেই হাঁটবে। ইভেন 50+ এক দিদি তো উইনারও হয়। তখনও প্রায় 15 জন এজেড দিদিরা, কাকিমুনিরা তারা নাম দিয়েছিল এটাতে। আসলে তোমার যে জায়গাটা থেকে মডেলিংয়ে আসা, মানে নাচ, সেই নাচটাও তো তুমি সেভাবে প্রথাগতভাবে শেখনি তুমি বলছিলে, এবং তার পথেও অনেক বাধা এসেছে। অনেক বাধা। সেই গল্পটা যদি একটু শোনা যায়। অ্যাকচুয়ালি ছোটবেলা থেকেই মা বাবা চাকরি করতো, তো মা ভীষণভাবে ব্যস্ত মানুষ, বাবা তো ছেড়েই দাও ভীষণই ব্যস্ত, সরকারি চাকরি যা হয়। তো মা টিচার ছিলেন, তার উপর হেডমিস্ট্রেস, তার জন্য। আর মার কোথাও একটা স্বপ্ন ছিল, আমার দিদি একজন গোল্ড মেডেলিস্ট ডান্সারে, দিদিকে বিশাল বড় স্বপ্ন দেখতো। মা ভাবতো এক মেয়ে তো নাচ করছে, তুই কবিতাতে যা। কবিতা শিখিয়েছে, 5th ইয়ার কমপ্লিট করেছি, আমাকে আর্টের মধ্যে ভর্তি করিয়েছে। আমার ঘুরে ফিরে নাচ ভালো লাগতো, মানে থাকে না কিছু টান দেখবে কোনো কোনো জিনিসে। তো মা বলতো না, তোকে নাচ শেখাবো না। তো আমি ঠাকুরদা ঠাকুমার কাছে, মানে আমার দাদাজি ঠাম্মার কাছেই যেন কোথাও একটা মানুষ। তো নাচটা শিখতে চাইতাম, দাদি বলতো ঠিক আছে ভর্তি করাবো, তাও করাতো না। দিদি নাচ করতো। এবার জানলা ছিল ওপরে কাচের যে থাকে, ওই দিক দিয়ে আমি দিদির নাচটা দেখতাম। খুবই ছোট থেকে বলছি আমি, এটা একদম দেখতাম আর নিজে নিজে করতাম। দিদি কত্থক করছে, ওখানে যা পারতাম পা মিলিয়ে যেতাম। তারপরে পাড়ার প্রোগ্রাম, তারপরে দিদির নাচের টিচার ছিল, সে বলছিল তিতির তোর বোনকে নিয়ে আয়। তো ওই প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করি। হ্যাঁ, এবার ব্যাকআপ ডান্সার হতে না আমি কখনো রাজি ছিলাম না, আমার সবসময় ফ্রন্টে থাকবো, লিডারশিপ ব্যাপারটা আমার ছিল। তারপরে স্কুলে শুরু হয় 15ই আগস্ট, রবীন্দ্র জয়ন্তী, নাচ তোলানো। ম্যাডামরা বলতো এই তো অনুস্মিতা আছে, তুলিয়ে দেবে। আমি সত্যি বলছি, তখন তো ইউটিউব ছিল না, আমি জানতাম না, আমি কোথার থেকে যে আসতো আমার ভেতর থেকে, যেন ভেতর থেকেই আসতো। তখন কি ইউটিউব ছিল যে আমি কপি করব? কপি কিন্তু আমি কোনোদিন করে বড়ও হতে চাইনি। 15ই আগস্ট, 26শে জানুয়ারি, প্রত্যেকটা শো, প্রত্যেকটা প্রোগ্রাম স্কুলে আমি নাচ তুলাতাম। আমার বন্ধুরা, আমার ছোট ভাই বোনেরা করতো। করতে করতে না আমি একসময় ডান্স স্কুল খুলে ফেললাম। নূপুর ডান্স একাডেমি ছিল, প্রচুর টিম ছিল, প্রত্যেকটা সরকারি ইভেন্ট করতাম। তারপরে কোথাও গিয়ে দক্ষিণ দিনাজপুরে একটা সরকারি সংস্থা হয় না, শিল্পী কালচার, সেই কমিটির কনভেনার অবধি হয়ে যাই আমি। তারপরে আমরা প্রোগ্রাম চালাতে চালাতে একটার পর একটা প্রোগ্রাম, একটার পর একটা স্টেপ খুলতে শুরু করে। প্রায় চুটিয়ে প্রোগ্রাম করেছি। তোমাকে বলেছিলাম চণ্ডালিকা প্রায় 7 থেকে 8 বার, চণ্ডালিকার মায়ের ভূমিকাটা আমি করেছি। চিত্রাঙ্গদায় অর্জুনের ভূমিকা 3 বার, দুর্গা, শিব, কালী, অলওয়েজ বোল্ড পার্টগুলো আমি করতাম। আমার এই করতে করতেই তো তারপরে সেখান থেকে মডেলিং এর ব্রেকটা কখন এলো? মডেলিংয়ের ব্রেক অনেক পরে, 2টো সন্তান হবার পরে। বিয়ের পরেও তাহলে এই নাচটা কি চালিয়ে যেতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ, এখনো স্টিল করছি। এখন যদি সময়ও না পাই, বছরে একটা প্রোগ্রাম তো করি। রিসেন্টলি লাস্ট জুন মাসে যেটা করেছি, আবার আসছে নেক্সট, লাস্ট জুন মাসে করেছি কালীর, মহাকালীর উপর প্রোটেকশন একটা করেছি। তারপর সেই মডেলিং থেকেই এই ইভেন্ট ম্যানেজমেন্টে আসার একটা হ্যাঁ, ইভেন্ট পরিকল্পনা। ম্যানেজমেন্টের না কোনো প্ল্যানই ছিল না। আচ্ছা, তো সেটা কিভাবে? মডেলিং ছিল, মডেলিং এর একটা সেরা তিলোত্তমা সিজন 1, 2, 3 চেষ্টা ছিল, সিজন 10 করব, 15 করব। হঠাৎ করেই লাস্ট দুর্গাপূজায় আমি একটা মুভি প্রমোশনের কাজ পেয়ে যাই। আচ্ছা, বাই চান্স লি পেয়ে যাই। তো ওটার থেকে তখন আমাকে সবাই বললো যে তুমি তো সব ইভেন্টই পরিচালনা করতে পারবে, যে কোনো প্রমোশন, তাহলে তুমি ইভেন্ট অর্গানাইজার হিসেবে পরিচিত হও। তারপরে গিয়ে আমরা ইভেন্ট অর্গানাইজার হিসেবে আমাদের টিমকে তৈরি করি। সেই টিম তৈরির পেছনেও তো একটা বড় সড়ো গল্প, কারণ কোনো প্রফেশনাল কাউকে হায়ার না করে নিজেই একদম নিজের লোকালিটির ছেলে মেয়েদেরকে নিয়ে কাজ শুরু করো। একদমই তাই। যারা কখনো মডেল ইন্ডাস্ট্রি বলো কি টলিউড ইন্ডাস্ট্রি বলো চেনেই না, জানেই না, কিন্তু তাদের প্রত্যেকের বাই প্রফেশন কিছু না কিছু কাজ আছে। কেউ বিজনেসম্যান, কারো শপ আছে, কেউ উকিল, কেউ মেকআপ আর্টিস্ট, ডিজাইনার আছে 2-3 জন। কিন্তু তারা কিন্তু আমার এখানে শুধু সেই হিসেবে পরিচয় পায় না, তারা তিলোত্তমার অফিসিয়াল টিম মেম্বার হিসেবে পরিচয় পায়। আর আমি কারো টিম থেকে তৈরি করা খাবার নিয়ে শেখাবো, এটা আমার ছিল না। আমার কোথাও মনে হচ্ছিল একটা কাঁচা মাটি আসুক, মাটিটাকে আমি নিজের হাতে আমার মতো করে তৈরি করব। আর পেরেছি। আমার প্রায় 15 থেকে 20 জন আমার টিম। প্রথমে কাঁচা ছিল, ভুল তো ওদেরও হয়, বাট খুব স্ট্রং টিম, পাশে থাকে সবসময়। তারপর তুমি বলছিলে যে সিনেমার জন্য তোমার প্রথম ব্রেক, যেটার প্রমোশনাল ইভেন্ট তোমরা করো, দেবের রঘু ডাকাতের,
সেটাতে একটা বিশাল এক্সপিরিয়েন্স তোমার, খুব একটা যুদ্ধকালীন Emotional, পরিস্থিতিতে emotion। কাজ করে সেই ইভেন্ট উতরে দাও। একদম। সেই এই গল্পটা যদি শোনা এক্সপেরিয়েন্সটা যায়। আনন্দ বা এরকম বলবো না, খুব ইমোশন একটা ব্যাপার ছিল। কেন? একটা বিষয়টা হয়ে গেছিল, প্রোগ্রামটা রঘুর ডাকাতের যে প্রোগ্রামটা, আমার দেবদা আমার কাছে একটা ইমোশন। তো ইচ্ছে ছিল কোনোদিন না কোনোদিন আমার সাথে দেবদাকেও আনবো। তো ঠিক তখন দেখি রঘু ডাকাতের প্রমোশন শুরু হলো, কোথাও একটা দেবদারই আবার মানে সবচেয়ে ভাবো কোইন্সিডেন্ট, আমি যখন ভাবছি যে আমার সিজন 4-এ কি দেবদাকে আনা যাবে ডিসেম্বর নাগাদ, তখন দেবদারও কোথাও একটা এখানে বসে মনে হয়েছে যে এবার বালুরঘাটে একটা শো করি, বালুরঘাটে একটা আমাদের প্রমোশন করি। বালুরঘাটে কিন্তু সচরাচর আগে প্রমোশন সেভাবে মুভি প্রমোশন হয়নি, আমি বলবো দেবদা থেকেই শুরু মুভি প্রমোশনটা। তো দেবদারও তখন মনে হয়েছে, তারপরে শোটা পেয়েছিল অন্য একটা গ্রুপ টিম। তো যাক কোনো কারণবশত তারা পারেনি, সেটা জানিয়েছে বা তারা মানে পারেনি, সেটার ডিসিশন যে পারবে না দেবদার টিম যখন দেখলো, সেটা কবে বলো তো, মানে ধরে না ওটা আমি কি বলবো, 2 দিন আগে, মানে পরশুদিন শো, আজকে দুপুর 1:30টার সময় আমাকে টিম থেকে ফোন করছে, অনুস্মিতা বলছো, ফোনটা মানে স্তব্ধ, তুমি ইভেন মেসেজও করেছে, আমি রিপ্লাই দিইনি কারণ আমার মনটা ভেঙে গেছে যে দেবদাকে আমি আনতে পারলাম না, তোমাকে না শোটা করে দিতে হবে। ফোনে আসছে আওয়াজ, আর শো করে দিতে হবে মানে পরশু দিন তো শো, কী করে করবো, পারমিশন হ্যান ত্যান কত কাজ সব। আচ্ছা আমি দেখছি, 8 ঘন্টা পর জানাচ্ছি। আমি গিয়ে দেখছি বালুরঘাটের একটা ডেকোরেটর নেই, তারা সমস্ত, ওই টাইমে সব জায়গায় প্রমোশন চলছিল, সমস্ত ডেকোরেটররা মালদা, রায়গঞ্জ সব দিকে চলে গেছে, কোচবিহার। তো আমাকে কেউ হেল্প করছে না। আমি তখন গিয়ে আমাদের যে পাড়ার কমিশনার হোকবে তাদেরকে আমি বলি যে একটু কন্ট্যাক্ট করে দাও। ইভেন পাশে বেশ কিছু ভাই বোনেরা দাদারা ছিল যাদের চেনা জানা ডেকোরেটর ছিল, কিন্তু তারা ধরে নাও বালুরঘাট থেকে 1 ঘন্টা দূরে, তাদের সেই খুব বড় ডেকোরেটার্স তারা কিন্তু নয়, তবুও তারা আসে, ধরে নাও লেখালেখি কাগজপত্র করতে আজকের বিকেলটা আর কালকের সারাদিনটা যায়। পরশুদিন শো, তার আগের দিন সন্ধ্যে 7টার সময় ওখানে প্যান্ডেলের জিনিস পড়ে, সাথে প্রশাসন লেভেল প্রচুরভাবে হেল্প, মানে এত হেল্প করেছে ওরা, মানে সবাই কোথাও দেব একটা সবার কাছে ইমোশন। তো আমরা সকালবেলা ভোর 3টার দিকে আমার কাছে একটা ফোন আসে শোয়ের আগের রাতে, অনুস্মিতা যদি স্টেজটা না হয় সকাল 10টার মধ্যে, দেবদা কিন্তু ইউটার্ন মারবে, যাবে না বালুরঘাট। বিশ্বাস করো সারাটা রাত ওই ফাঁকা মাঠে কালে হাত দিয়ে বসেছি, আর মা বললাম, মানে দক্ষিণ দিনাজপুরের সব থেকে বড় মা যাকে মানা হয়, মাকে শুধু ডেকেছি, আকাশের দিকে তাকিয়ে শুধু চোখের জল ফেলেছি, মানুষটা যেন ঘুরে না যায়। তার রিফ্লেকশন হয় পরের দিন যখন শোটা সাকসেস হয়, দেবদা যখন একটা গোলাপ দেয়, আমি আর থামতে পারিনি, মানে আমি এতটাই কেঁদেছি, ভিডিওটা ভাইরাল হয়েছিল। সবাই ভাবছে আমি দেবদার ফ্যান, না অ্যাকচুয়ালি আমি পেরেছিলাম, কারণ দেবদা বাইট দিয়েছিলাম বালুরঘাট যাচ্ছি, আর সেই কথাটাকে আমি রাখতে পেরেছি। এই যে ইমোশনটা, মানে এখনও বললাম তো গায়ে কাটা দেয় আমার, খুব মানে ওইখানেই হয়তো প্রথম শুরু ছিল যে এই রাস্তাটা খুলে যায়। 24 ঘন্টায় একটা বড় ইভেন্ট, বেশ আমরা আবারও আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছে একটা ছোট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। অনুস্মিতা দিয়ে আমরা তো আড্ডা মারছিলাম এবং তুমি বলছিলে যে তোমার বড় সব থেকে ইভেন্টের প্রথম যে সব থেকে বড় ইভেন্ট তুমি অর্গানাইজ করেছিলে, সেই গল্পটা শুনছিলাম আমরা। এই সংসার, নাচ, ইভেন্ট ম্যানেজমেন্ট সব একসাথে ব্যালেন্স করতে পারো? কি মন্ত্রা তোমার? মন্ত্রা বলতে প্রথম কথা দেখো, ফ্যামিলি সাপোর্টটা প্রয়োজন হয়, তবে এটাও সত্যি প্রথমে কোনো মানুষই, কোনো মহিলা বিশেষ করে মেয়ে সাপোর্ট পাবে না। নিজের জেদটাকে বজায় রাখতে হবে যে আমি করব, আর বিশ্বাসটা দেওয়াতে হবে বাড়ির লোককে যে বিশ্বাস রেখো আমি পারবো। তো কোথাও একটা হ্যাঁ স্যাক্রিফাইস তো বলবো, সবার থেকে বেশি যদি স্যাক্রিফাইস কাউকে করতে হয়, আমার 2 সন্তান, আমার 2 ছেলেকে। বাট ওই সারাদিন কাজ করার পর যখন 2 চকলেট বা আইসক্রিম নিয়ে এসে দিই না, ওরা ভীষণ খুশি। তো প্রথম কথা, সন্তানকে খুশি রাখো, যেন তারা কোনো দিন মনের মধ্যে দুঃখ না দেয় যে মা কাজ করতে গিয়ে আমাদের সময় দিল না। আর তাদের স্পেশাল দিনগুলো, যেটা আমি হয়তো এক সময়
সত্যি কথা বলতে পাস করেছি, যে আমার স্কুলের প্রোগ্রামে আমি মাকে পাইনি। বাবা হয়তো এসে নিয়ে গেছে, কারণ মা ব্যস্ত ছিল চাকরি নিয়ে। তো সেইরকম যে আমার ছেলেদের যতই কষ্ট কাজ যাই হোক, আমার ছেলেদের স্কুলের প্রোগ্রাম হোক কি ব্যক্তিগত, যতটা পারি আমি করি। আর এটাও ঠিক বাড়ির লোক, আমার মা বাবা, আমার শাশুড়ি, হাজব্যান্ডের তো সাপোর্ট ছিলই। আর এই প্রোগ্রামের দিকে সাপোর্ট বলতে তো অভিনব বলেছিলাম যে আমার পার্টনার, এই সাপোর্ট, এই 4-5টা মানুষের সাপোর্ট, আর বিশেষ করে আমার 2 সন্তানের সাপোর্ট, এটাই যে সবাইকে সবার মতো করে খুশি রাখতে হবে, এটা তো বড় কথা, তুমিও হয়তো জানো। একদমই তাই। তার সাথে সাথে তুমি বলছিলে, সাপোর্টের কথাটা বললে, কিন্তু যখন তুমি এই প্রফেশনাল এলে অফিসিয়ালি, তখন তোমার পরিবারের তরফেও কিছুটা বাধা এসেছিল। ভীষণ রকম। সেটা কেমন ছিল? সত্যি কথা বলতে আমাকে এটা চয়েস করতে বলা হয়েছিল বাড়ি থেকে, মা বলো কি হাজবেন্ড বলো, সবাই, ইচ অ্যান্ড এভরি ওয়ান, শুধু দিদি বাদ দিয়ে বলবো, হয় তিলোত্তমা না হয় সংসার। সংসারের মধ্যে কি কি পড়ছে? সন্তান, হয় সন্তান বেছে নাও, 2 সন্তানকে, ফ্যামিলি বেছে নাও, বিয়ে বেছে নাও, অথবা তিলোত্তমা বেছে নাও। বিশ্বাস করো, আমি বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম, বেরিয়ে মার কাছে গেলাম, বাবা মার কাছে, কোথাও মাকেও পাইনি পাশে। তো আমার বন্ধু আছে যে পার্টনার অভিনব বুঝাচ্ছিল আমার মাকে যে বিশ্বাস করো যে ডোনা কোনো খারাপ ইয়েতে যায়নি, ও পারবে, দেখে নিও। তখন কিন্তু শুধুই তিলোত্তমা ছিল, সেরা তিলোত্তমা ছিল, আর কিছু ছিল না। আমার সন্তানরা খুব কাঁদছিল। আমি সিদ্ধান্ত নিলাম আমি যেটুকুনি ইনকাম করব আমি ছেলেদেরকে মানুষ করব। তখন বললো তুই কি মানুষ করবি, তো কোনো ইনকামই করিস না সেইভাবে, তো টুকটাক ওইটুকুনি ইনকামে তুই সেই লাক্সারি দিতে পারবি যেটা আমরা দিতে পারি বা যেটা তোর বর দিতে পারে। বাট আমি কোথাও ভাঙিনি, হেরে যাইনি, ছাড়িনি। খুব রাগ হলো, মান অভিমান হলো, অনেক কিছু হলো, ইভেন তোমাকে বলবো আমার উপর টুকটাক অবধি করা হলো বাড়ি থেকে। আমি বুঝতেও পারলাম, কোথাও একটা বাড়ি চলে গেলাম, গিয়ে না তবু আমি এটুকুনি জানতাম, আমি অনেকে বলে আমি মরে যাব তাও ছাড়বো না, আমি মরবো না, আমি বেঁচে থাকবো তাও তিলোত্তমা ছাড়বো। কারণ আমার কাছে সেরা তিলোত্তমা একটা সন্তান, আমি বলবো আমার সব থেকে বড় সন্তান, যে আমি জানি ভবিষ্যতে আমার পাশে গিয়ে দাঁড়াবে, আর দাঁড়িয়েছে, প্রমাণ করেছে। তো হয়েছে, অনেকটা স্ট্রাগল করেছি, ইমোশন এটা আমার কাছে। তারপর বাড়ির লোকেদের সাথে ডিল করলে কিভাবে, কনভিন্স করালে কিভাবে? অনেকভাবে বুঝিয়েছি। তারপরে একটা কোনো প্রোগ্রাম ছিল মেবি, তারপরে যখন ইনকামগুলো টুকটুক করে করতে শুরু করি, আমি বাড়িতে যখন খরচা শুরু করি, তোমাকে একটা কথা বলি, আমি কখনো আমার যে পোশাক পরে আছি, যে মেকআপ আইটেম বা যা কিছু, আমি কারো কাছ থেকে নিই না। আমি বেশ কয়েক বছর ধরে নিজে চালাই। এমন না যে আমার হাজব্যান্ড দেবে না, আমি সেটা বলিনি, আমি নিই না। আমি বলি আমার ভাগের যে টাকাটা আছে সেটা তুমি জমিয়ে দাও, আমার নামে ফিক্সড করে দাও, আমার সন্তানের নামে করো, কারণ ওদের পড়াশোনা আছে। আমি নিই না। আমি খুব শৌখিন মানুষ, জামা কাপড় পরতে ভালোবাসি, নতুন নতুন সাজতে ভালোবাসি, বাট আমি নিজের যেটুকুনি ইনকাম করব, যতটুকুই করব, করতে করতে আমি আজকে তো যাই হোক ঈশ্বরের কৃপায় আমি ঠিক জায়গায় আছি, কম নেই আমার, কিন্তু আমি নিজে করি। আমি কারোর ওপর থ্যাঙ্কফুল থাকতে চাই না এখান থেকে, শুধুমাত্র গড ছাড়া। যে তুমি কেউ বলবে আমি তো তোমাকে না কিনে দিলে তুমি তো জামাটা পরতে পারতে না, অসম্ভব, আমি এই কথা শুনতে রাজি নই। আমি আমার ইন্সপিরেশন, আমি আমার সব কিছু, এটা একটা। ওই করতে করতে না ওরা বুঝে গেল বিষয়টা, যে না ও তো সত্যিই পারছে, বাট এখন ভীষণ সাপোর্ট। তুমি কি ছোটবেলা থেকেই ভেবেছিলে যে নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজেকে কিছু করতে হবে? হ্যাঁ অবশ্যই, এই চিন্তাটা ছিল সব সময় ব্যাক অফ দ্য মাইন্ড? আমি ছোটবেলা মানুষ পুতুল রান্নাবাটি খেলতো না, রান্নাবাটি কিনে আনতাম, কারণ রান্না করতে আমি ভীষণ ভালোবাসি। বাট বিশ্বাস করো, রান্নার পরে একটা জিনিস করতাম, আমার কাছে এখনো মনে আছে, আমার ফাইল ছিল, বাবাদের অফিসের ফাইলগুলো যেগুলো নষ্ট হয়ে যেত, চেয়ার টেবিল নিয়ে কাগজপত্র লেখালেখি, মানে আমি অফিসার। ইভেন রূপসজ্জা ছিল না ছোটবেলায়, সেই রূপসজ্জায় স্কুলে সেজেছিলাম অফিসার। মানুষ অফিসারকে সাজে, কত কিছু সাজে, আমি অফিসার সেজেছি, এখন একটু হোয়াইট শার্ট প্যান্ট পরে হাতে বাবার অফিসের ব্রিফকেস নিয়ে হাঁটছি, লোকে বলছে কি সেজেছিস, আর গলায় আই কার্ড অফিসের, কি সেজেছিস, আমি অফিসার চেয়েছিলাম। অফিসার সাজে কেউ, মানে আমি এখন বুঝতে পারি, তখন তো অনেক ছোট, 6-7 বছর বয়স, আমি বুঝতে পারি যে না আমার তার মানে ওটা ভেতরে ছিল যে আমি কোনো একটা অফিস হবে আমার, আমি কোথাও একটা লিডারশিপে থাকবো। তো সেটা এখন পূর্ণ হচ্ছে হয়তো এইভাবে।
আর কি কি বড় বড় ইভেন্ট এখন অর্গানাইজ করছো তোমরা? রঘু ডাকাতের পর দেখো সেরা তিলোত্তমা 1, 2, 3, 4 করে তো চলছে, লাস্ট 4 হলো। তারপরে অঙ্কুশের নারী চরিত্র বেজায় জটিল হলো ঐন্দ্রিলার সাথে। প্রিয়াঙ্কাদির সাথে একটা শো হলো, সেটাও বালুরঘাটেই হয়েছে সব কিছুই। রিসেন্টলি একটা আসছে প্রসেনজিৎ চ্যাটার্জি বুম্বাদাকে দিয়ে, এই শো একটা আসছে বাংলার অনন্য সম্মান, সেটা কলকাতায় এবার। আচ্ছা, এই একের পর এক ইভেন্ট অর্গানাইজ করে যাচ্ছ, এখন তিলোত্তমাকে নিয়ে কি স্বপ্ন তোমার? তিলোত্তমাকে নিয়ে না বিশাল বড় স্বপ্ন, আমি তোমাকে কি বলবো। আমি চাই বাংলার প্রত্যেকটা কোনায় তিলোত্তমার নামটা জানুক। আর সবচেয়ে বড় কথা, তিলোত্তমা কেন একটা মেয়েদের নামের মতো, যে সেরা তিলোত্তমা। তিলোত্তমা কিন্তু তিল তিল করে গড়ে ওঠা যে নারী। আর তিলোত্তমা কথাটি রবীন্দ্র সৃষ্টি একটা ওয়ার্ড বলে। তো আমি চাই সেরা তিলোত্তমা নামটা শুনলেই মানুষ, মহিলারা বুঝতে পারুক না আমাকেও কিছু করতে হবে, আমিও পারবো, আমিও একটু একটু করেই পারবো। শুধু ঘরের কোণে বসে থেকে কেউ দেবে আমাকে তারপরে আমি সেটা খাবো, কেউ দেবে তারপরে আমি আমার ইচ্ছে শখের জিনিসটা কিনবো, সেটা না করে আমি এখন আমার পাড়ার অনেক কাকিমা বৌদিরা আছে, আমি তাদেরকে বলি যে কিছু তো জানে, প্রত্যেকে কিন্তু কিছু না কিছু জানে, সেটাকে একটু প্রফেশন করে নাও। বাড়িতে রান্না করো, সংসার করো, তার সাথে না হয় তুমি একটু এই কাজটা করো। শুধু কি রান্না করা সংসার করাই কাজ? তো তিলোত্তমা মানে যেটা, সেটা বাংলার প্রত্যেকটা কোনায় পৌঁছে যাক। আর মহিলারা যেন ভাবে যে অনুস্মিতা যদি পারে, মানে আমি তো প্রথমে গ্রামে ছিলাম, গ্রাম থেকে শহরে এলাম, এসে বিয়ে, অনুস্মিতার মতো সাধারণ মেয়ে যদি পারে, আমিও পারবো। আজকের দিনে দাঁড়িয়ে যে সমস্ত মহিলারা লড়াই লড়ছে, তাদের জীবনের লড়াই, স্বপ্ন ছোঁয়ার লড়াই, তাদের জন্য কি বার্তা দেবে? আমি এটাই বলবো, হেরে যেও না। আর সাপোর্ট প্রথমে পাবে না, কিন্তু আমি ডেফিনেটলি বলতে পারি, আমার লাইফ এক্সপিরিয়েন্স যেইটুকুনি বয়স আমার, সেই দিয়েই আমি বলতে পারি, যেদিন তুমি জিতবে, যেদিন তুমি জেতার প্রথম স্টেপ ধরবে, সেই মানুষগুলোকে আগে পাবে যেই মানুষগুলো তোমাকে সাপোর্ট করেনি। তোমার মা বাবা, স্বামী, শাশুড়ি, সংসার 100% পাবেই। শুধু একবার করে দেখো, আর যদি না পাও বুঝবে তোমার আরেকটু টাইম লাগবে। আর যদি সেখানে দুজন মানুষের সাপোর্ট পাও, সেই দুজন মানুষকে তোমার সাপোর্ট হিসেবে নিয়ে এগিয়ে যাও, 100% ডেফিনেটলি তুমি পারবেই। এটা প্রথম আয়নার সামনে দাঁড়িয়ে সকালে নিজেকে বলো আমি পারবো, সাব্বাসী দাও নিজেকে যে আমি পারবই। দেখবে এই নিজের পজিটিভটা যখন পারবই, তখন আশেপাশের লোকগুলো কি বলবে বলো তো, হ্যাঁ ও তো পারবে। এটাই হচ্ছে আমি বলবো মন্ত্রা। অনেক ধন্যবাদ অনুস্মিতা দি আমাদের এতটা সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ঠিক অনুস্মিতা দি যেমনটা বলল, হেরে যেও না, এগিয়ে যাও, তাহলেই লক্ষ্য পূরণ সম্ভব। আজকের মতো আমাদের বিজয়িনীর অনুষ্ঠান এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কেটিভি বাংলা। নমস্কার।